আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, আজকে হচ্ছে লেকচার 2। সো আজকে হচ্ছে রোল নাম্বার 3 পড়ানো হবে, মানে রোল নাম্বার 3 থেকে স্টার্ট করা হবে। আর প্রত্যেকটা ক্লাস নেওয়া হয়ে থাকে আমার এই লেকচার বইটি থেকে। তোমরা অনেকেই যারা ক্লাস করে থাকো আমার ফ্রি ক্লাস, আমার পেইড ব্যাচে যারা যুক্ত আছো, তোমরা সবাই জানো। তো আজকে আমরা স্টার্ট করব রোল নাম্বার 3 থেকে। With a view to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, prefer to, cannot help, could not help, would you mind, it is no good, এগুলো থাকলে কি করতে হবে, কখন কিভাবে বসাবো, এগুলো সব বিস্তারিত জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি ইংলিশটা নিয়ে খুবই টেনশনে থাকো, খুবই দুশ্চিন্তায় থাকো, কিভাবে শুরু করবা, কোথা থেকে শুরু করবা, তুমি কিছু বুঝতে পারছো না, অনেক ডিপ্রেশনে আছো, সামনেই তোমার পরীক্ষা, তাহলে তুমি চাইলে কিন্তু আমার পেইড ব্যাচ এনরোল করতে পারো। অনলাইনেই পড়তে পারবা, ঘরে বসেই যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়তে পারবা। আমার এই পেইড ব্যাচে তোমাকে ইংলিশ সেকেন্ড পেপার এবং ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো হবে ইনশাআল্লাহ। পেইড ব্যাচে একদম বেসিক থেকে তুমি ইংলিশে যতই দুর্বল হও, অনেকে বলে স্যার ভাইয়া আমি ইংলিশে অনেক দুর্বল, আমি কি পারবো, আমি কি পাস করতে পারবো, আমি কি মোটামুটি ভালো করতে পারবো? সো কোনো টেনশন করার কিচ্ছু নাই। তুমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আরো কিছু ক্লাস করে দেখো, যাচাই করে দেখো, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করবা। তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব নিয়ে আমি পড়াবো। তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইন ভালোভাবে ফলো করতে পারো, আমি পেইড ব্যাচে তোমাকে যে গাইডলাইনটা দিব, ওই গাইডলাইন অনুযায়ী তুমি যদি পড়াশোনা করতে পারো, গাইডলাইনটা অনুসরণ করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, তুমি অবশ্যই আত্মবিশ্বাস ফিরে পাবা। ইংলিশে তুমি অবশ্যই ভালো করতে পারবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, যারা তোমরা ভর্তি হতে চাও আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো বা দেখবা, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে অথবা কল সেন্টারে কল করে তোমরা এনরোল করতে পারো। এবং যারা তোমরা আমরা ক্লাস করো, যদি লেকচার বইটাও নিতে চাও তাহলে নিতে পারবা। আমাদের সমস্ত পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে অথবা কল সেন্টারে কল করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন ক্লাসে চলে যাই। আচ্ছা, সো এই জায়গায় যেটা দেখছিলাম আমরা রুল নাম্বার 3 তে উইথ আ ভিউ টু, আচ্ছা এখানে যেগুলো আছে প্রত্যেকটা ফ্রেজ বা ওয়ার্ড বা ফ্রেজ যেটা বলি, এগুলো অর্থ সুন্দর করে জানতে হবে। অর্থ ছাড়া তুমি স্ট্রাকচার, অর্থ জানো না, তুমি কিভাবে ফিল আপ করবা বলো? তুমি কোন ওয়ার্ডটা ব্যবহার করবা, আগে কি অর্থ প্রকাশ করেছে, এটা না জানলে তুমি কিন্তু একদম জিরো হয়ে যাবে। সো ওয়ার্ড মিনিং জানতে হবে। উইথ আ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে। উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে। লুক ফরওয়ার্ড টু মানে কি? প্রতীক্ষায় থাকা বা অপেক্ষায় থাকা। কি বলছি ভালো করে খেয়াল করবা, প্রয়োজনে লাইভের পরে আবারও রেকর্ডেড করে নিবা। রেকর্ডেড করার সময় স্কিপ করে করে তোমরা কি করবা, তোমরা স্টপ করে করে তোমরা লিখে নিবা, অর্থটা মনে রাখবা। তাহলে উইথ আ ভিউ টু মানে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে প্রতীক্ষায় থাকা বা অপেক্ষায় থাকা, আর গেট ইউজ টু বা বি ইউজ টু, গেট ইউজ টু বা বি ইউজ টু অর্থ হচ্ছে কি অভ্যস্ত থাকা, অভ্যাস বোঝায়, অভ্যস্ততা। ওকে, অ্যাডিক্টেড টু মানে কি? অ্যাডিক্টেড টু মানে আসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি। ডেভোটেড টু, ডেভোটেড টু মানে হচ্ছে ভক্তি। তারপর দেখো প্রিফার টু, প্রিফার টু মানে হচ্ছে অধিকতর পছন্দ। তারপর ক্যান নট হেল্প বা কুড নট হেল্প মানে কি কোনো কিছু না করে পারি না। ক্যান নট হেল্প প্রেজেন্টে, কুড নট হেল্প পাস্টে। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প অর্থ কি কোনো কিছু না করে পারে না। আর উড ইউ মাইন্ড কি? উড ইউ মাইন্ড মানে হচ্ছে অনুমতি নিতে বা কিছু মনে না করলে, অনুমতি নিতে বা কিছু মনে না করলে, এরকম অর্থে উড ইউ মাইন্ড বসে। তারপর ইট ইজ নো গুড মানে এটি ভালো নয়। ইট ইজ নো গুড, এটি ভালো নয়। এখানে যেগুলো বললাম আশা করি অর্থটা তোমাদের মনে রাখতেই হবে। এবং মনে রাখো, এইগুলোর পরে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে বলা হবে, দেখছো এই যে গ্যাপ আছে, এই গ্যাপটাতে আমাদের কি করতে হবে, আগে পরে ভালো করে পড়ে নিতে হবে। এবং এই ফ্রেজগুলির পরে আমরা শুরু করব একটা ভার্ব দিয়ে, ওই ভার্বের সাথে আইএনজি করতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, প্লাস আমরা বাকি অংশটা বসানোর প্রয়োজন হলে বাকি অংশ বসিয়ে আমরা শেষ করে দিব, কমপ্লিট করে দিব। ক্লিয়ার? তাহলে অর্থ বুঝতে হবে, এবং এটার আগে পরে অর্থ বুঝে আমরা কি করব, অর্থের উপর ডিপেন্ড করে আমরা একটা ভার্ব নিয়ে আসবো, ওই ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি করব, আইএনজি করব প্লাস এক্সটেনশন করে দিব। তাহলে কি হয়ে যাবে,
আমাদের কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এই যে ফ্রেজগুলো বললাম এগুলো পরে কি হবে দেখো, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যোগ করে ইনকমপ্লিট বাক্যকে মানে অসম্পূর্ণ বাক্যকে কমপ্লিট করতে হয়, সম্পূর্ণ করতে হয়। তবে সেন্টেন্সটি কমপ্লিট করার সময় অবশ্যই অবশ্যই বাক্যের অর্থের সঙ্গতি রাখতে হবে। এখন এইগুলা পড়লাম, এগুলো জানলাম, হ্যাঁ আমি জানি এগুলো পরে আইএনজি হবে, আমি যে কোনো একটা ভার্ব এনে আইএনজি করে দিলাম, এক্সটেনশন করে দিলাম, উত্তর কি হয়ে যাবে? না। ওই যে বললাম অবশ্যই বাক্যের অর্থের সঙ্গতি রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো চলো আমরা একটা এক্সাম্পলে যাই। 332 নাম্বার দেখো, 332 নাম্বার এক্সাম্পল। I was really in great danger. আমি সত্যি বিশাল বিপদের মধ্যে ছিলাম। দেখো I was really in great danger, danger মানে বিপদ, সত্যি আমি বিপদের মধ্যে ছিলাম। He came here, সে এখানে এসেছিল। দেখো he came here, সে এখানে এসেছিল with a view to, এই দেখো with a view to, with a view to মানে কি বলতো? উদ্দেশ্যে। তাহলে কি বলতে পারে? he came here, সে এখানে এসেছিল with a view to, উদ্দেশ্যে। যেহেতু প্রথমে কি বলছে অর্থ খেয়াল করো, আমি বিশাল বিপদের মধ্যে ছিলাম, I was really in great danger, he came here, সে এখানে এসেছিল with a view to, উদ্দেশ্যে। আচ্ছা সে কি উদ্দেশ্যে এখানে এসেছিল? আগে একটা বিষয় বলে দিয়েছে যে আমি সত্যি অনেক বিপদের মধ্যে ছিলাম, বিশাল বিশাল বিপদের মধ্যে ছিলাম। he came here, সে এখানে এসেছিল with a view to, উদ্দেশ্যে। কি বলতে পারি বলো? এখানে আমরা কি বলতে পারি? নিজের মতো করে ব্যবহার করতে পারো। একজন একটা ভার্ব দিয়েছে, তুমি আরেকটা দিয়েছো, হবে না তা না, স্ট্রাকচার অর্থ ঠিক থাকলেই হবে, মিনিং ঠিক থাকলে হবে। আমি এখানে বলতে পারি he came here, সে এখানে এসেছিল with a view to saving me from the danger, with a view to এর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি। saving me, যেহেতু আমি বিপদের মধ্যে ছিলাম, তাহলে he came here, সে এখানে এসেছিল with a view to, উদ্দেশ্যে। save রক্ষা করা, saving me আমাকে রক্ষা করার উদ্দেশ্যে। saving me কি থেকে? from, from মানে থেকে, কি থেকে? এই যে from the danger বলতে পারি আমরা বিপদ থেকে, তাহলে from the danger, ক্লিয়ার? from the danger। এখন তুমি তোমার মতো ব্যবহার করো, কোনো সমস্যা নাই তো, জাস্ট স্ট্রাকচার এবং অর্থ যেন ঠিক থাকে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে, ক্লিয়ার? এবার দেখো তুমি ব্যবহার করতে পারবা। তাহলে উইথ আ ভিউ টি এখানে যা বললাম, এখানে যে কয়টা ফ্রেজ বলেছি অর্থ বুঝতে হবে, আগে পরে ভালো করে পড়তে হবে, অর্থের উপর ডিপেন্ড করে আমরা ভার্ব নিয়ে আসবো, ওই ভার্বের বেস ফর্মের সাথে একদম প্রেজেন্ট ফর্ম বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে, প্লাস অর্থের উপর ডিপেন্ড করে এক্সটেনশন বসিয়ে দিব, উত্তর শেষ হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা আমরা আরেকটা দেখি, ইট ইজ নো গুড মানে কি? এটি ভালো নয়। ইট ইজ নো গুড, এটি ভালো নয়। আচ্ছা এবার ইট ইজ নো গুড, এটি ভালো নয়, কোনো কিছু করা ভালো নয়। এরপরে আমরা ভার্ব আনবো একটা, কিন্তু আমরা কোন মানে কিসের উপর ডিপেন্ড করে একটা ভার্ব নিয়ে আসবো? চলো এবার একটু দেখে আসি পরে। এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, এটা একটা কি বলো? প্রবাদ। এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস মানে সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। তাহলে এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, এই রিলেটেড আমরা এখানে বসাতে হবে, একটা বিষয় উল্লেখ করে দিয়েছে। এবার দেখো ইট ইজ নো গুড, এটি ভালো নয়, যেহেতু সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়, তাহলে আমরা কি ইউজ করতে পারি? ইট ইজ নো গুড, এটি ভালো নয়। আমরা কি বলতে পারি? ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড, এরপরে কি হবে? ভার্বের সাথে কি হবে? বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে ইট ইজ নো গুড কি বলতে পারি? সবাই একটু লিখো তো দেখি ধুমধাম, কে কি পারো কিনা। ইট ইজ নো গুড, আমরা কিপ মানে রাখা, কিপ মানে রাখা, তাহলে আমরা কি করব? আমরা এখানে বলতে পারি যে কিপ, তাহলে কিপের সাথে কি হবে? আইএনজি হবে, কিপিং। কিপিং কি বলতে পারি? ব্যাড কোম্পানি মানে খারাপ সঙ্গ বা খারাপ সঙ্গী। তাহলে কিপিং কি বলতে পারি বলো? কিপিং বি এ ডি, ব্যাড কোম্পানি, কোম্পানি মানে কি? সঙ্গী। ওকে, আমরা কি বলতে পারি? কিপিং ব্যাড কোম্পানি, কিপিং ব্যাড কোম্পানি। ইট ইজ নো গুড, এটি ভালো নয়, কিপিং ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গী রাখা ভালো নয়। কারণ কি বলতো? এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, কারণ সঙ্গী দ্বারা মানুষ চেনা যায়। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখান থেকে যা আছে তোমরা জাস্ট এই যেভাবে বলতেছি যেভাবে আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবা। তাহলে এই যে ফ্রেজ গুলো বললাম এইগুলোর পরে কি হবে? অর্থের উপর ডিপেন্ড করে আগে পরে পড়ে দিব,
অর্থের উপর ডিপেন্ড করে, এরপরে ভার্ব আনবো একটা অর্থের উপর ডিপেন্ড করে, ওই ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি করে দিব, তারপর অর্থের উপর ডিপেন্ড করে আমরা এক্সটেনশন করে দিব, উত্তর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পারবো সবাই? আমরা পারবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমাকে একটু সবাই বলো আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত? প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু কষ্ট করে আমাকে বলো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই ক্লিয়ার কিনা? রুল নাম্বার 3 আলহামদুলিল্লাহ ডান। সবাই লিখে দাও রুল নাম্বার 3 আলহামদুলিল্লাহ ডান। বাকিগুলো প্র্যাকটিস করে নিও। আচ্ছা সবাই একটু দ্রুত লিখো প্লিজ, আলহামদুলিল্লাহ সবাই ডান। আচ্ছা তোমরা এখানে যারা এইচএসসি, সবাই তো এইচএসসি স্টুডেন্ট, যারা তোমরা ইংলিশটা নিয়ে টেনশনে আছো, তোমরা চাইলে কিন্তু আমার পেইড ব্যাচে এনরোল করতে পারবা অনলাইনেই। তোমরা ইংলিশে যতই দুর্বল হও ইনশাআল্লাহ কোনো টেনশন থাকবে না। একদম বেসিক থেকে, তুমি ইংলিশে যতই দুর্বল হও তোমাকে একদম বেসিক থেকে ধরে ধরে আমার পেইড ব্যাচে পড়ানো হবে ইনশাআল্লাহ। জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করবা, তুমি অবশ্যই অবশ্যই ইংলিশে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ খেয়াল করো, আমরা রুল নাম্বার 3 কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আসি চলো আমরা রুল নাম্বার 4। রুল নাম্বার 4 দেখো, কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্ত সাপেক্ষ বাক্য। এই কন্ডিশনাল সেন্টেন্স মানে কন্ডিশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বিশেষ করে তোমরা যখন অ্যাডমিশন টেস্টে যাও, এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে কন্ডিশনালে কিন্তু কোশ্চেন এসে থাকে। যেমন প্রায় প্রতি বছরই কোনো না কোনো ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। তোমরা যারা আমার রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস করেছো, ওই রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে কিন্তু কন্ডিশনাল সম্পর্কে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করেছিলাম। সো ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্সে সর্বদা ইফ দ্বারা অনিশ্চিত সত্য প্রকাশ করা হয়। ইফ ছাড়া আনলেসও ব্যবহার করা যেতে পারে বা আনলেস ব্যবহৃত হয়। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না। ইফ সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে দুটো ক্লজকে যুক্ত করে। ইফ সাবঅর্ডিনেশন কনজাংশন হিসেবে দুটো ক্লজকে কি করে? দুটো ক্লজকে যুক্ত করে। ইফ যুক্ত অংশ বা ক্লজটি শর্ত প্রকাশ করে, কিন্তু অপর ক্লজটি সর্বদা ফলাফল নির্দেশ করে। একটু পরে আমি এক্সাম্পল দেখাবো, একটু ধৈর্য ধরো সবাই। ইফ কোন সেন্টেন্সের শুরুতে অথবা মাঝেও বসতে পারে। ইফ কোথায় বসতে পারে? সেন্টেন্সের শুরুতেও বসতে পারে অথবা মাঝেও বসতে পারে। বাক্যের শুরুতে ইফ বসলে ইফ ক্লজের পর সবসময় একটি কমা বসে, কিন্তু বাক্যের মাঝে ইফ বসলে কোনো কমা এর প্রয়োজন হয় না, তাই কোনো কমার প্রয়োজন নেই। একটু পরে দেখো এক্সাম্পল দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো। আর আশা করি এই পর্যন্ত তোমরা ইফের যে ইফের যে ব্যাপারটা, এই যে বিষয়টা, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা একটু নিচের দিকে যাই। সাধারণত ইফ যুক্ত বাক্যে 3 ধরনের কন্ডিশন প্রকাশ করে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। আরো একটা আছে জিরো কন্ডিশন, বাট আমাদের পরীক্ষা আসার মতো এই যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ওকে আচ্ছা এই জায়গায় আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, খেয়াল করো। ফার্স্ট কন্ডিশন কিভাবে চিনবো আমরা এবং কোথায় কি ব্যবহার করব একটু খেয়াল করো সবাই। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে বললাম ইফ থাকবে, তাহলে ইফ পেয়েছি আমরা। ইফ ইফ যুক্ত এই ইফ এর সাথে যে ক্লজটা, এই ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট কি? তোমরা ভার্বটা চিনো, সাবজেক্ট প্লাস ভার্ব 1, অর্থাৎ আমি এখানে লিখে দিলাম ভার্ব 1। ভার্ব কি? ভার্ব 1, ভার্বের 1 নাম্বার রূপ প্রেজেন্ট ফর্ম। এটা থাকলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ যুক্ত ক্লজটি, আই এম সরি ফর দ্যাট, কাশি আসতেছে। ইফ যুক্ত ক্লজটি ভার্ব 1 থাকলে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে, এই দেখো ইফ যদি প্রথমে বসে তাহলে একটা ক্লজ, তারপর কমা, এরপরে কি আরেকটা ক্লজ। তাহলে আমরা কি করব? অর্থের উপর ডিপেন্ড করে স্ট্রাকচার অনুযায়ী সবকিছু মিলাই আমরা সাবজেক্ট দিব একটা, তারপর উইল অথবা ক্যান অথবা মে যে কোনো একটা ব্যবহার করতে পারি। তবে আমি তোমাকে সাজেস্ট করব উইল ব্যবহার করার জন্য। ক্লিয়ার? কি বললাম? উইল, সাবজেক্ট প্লাস উইল, এটা ফার্স্ট কন্ডিশন। প্লাস অর্থের উপর ডিপেন্ড করে ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বসিয়ে দিবা। ওকে আচ্ছা মনোযোগ দিয়ে বুঝছো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেকেন্ড কন্ডিশন কি? এই যে ইফ ক্লজ থাকবে, ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা পাস্ট ইনডিফিনিট কি? এই ফার্স্ট কন্ডিশন ছিল ইফ যুক্ত ক্লজটি ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখন পাস্ট ইনডিফিনিট কি হবে? ইফ যুক্ত ক্লজটি ভার্ব 2, ভার্ব 2।
ওকে, ভার্ব টু হলে কমার পরে কি হবে? সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট। এখানে যেমন ছিল প্রেজেন্টে উইল, ক্যান, মে, এখানে হবে উইলের জায়গায় উড, ক্যান বা কুড, মে এর জায়গায় মাইট। সো আমরা এখানে যেহেতু উইল ব্যবহার করেছি বা উইল ব্যবহার করতে বলেছি, সো তোমরা এখানে উড ব্যবহার করতে পারবা, উড। তবে বাকিরা ব্যবহার করলে যে ভুল হবে তা নয়, তবে এটা ব্যবহার করতে পারো। উইল ফার্স্ট কন্ডিশনে উইল, সেকেন্ড কন্ডিশনে উড। ওকে, আর বাকিগুলো জেনে রাখো, বাকিগুলো জেনে রাখবা যে কোথায় কি আছে। আচ্ছা, কারণ এটা তোমার রাইট ফর্ম অফ ভার্বসে কাজে লাগে। অনেক সময় অপশনে দেখা যাচ্ছে যেখানে উড থাকবে উড নাই, সেখানে কুড বা মাইট আছে অপশনে, উড নাই, সেকেন্ড কন্ডিশনে উড খুঁজে পাচ্ছি না, তখন এই যে কুড বা মাইট থাকলেই হয়ে যাবে। ওকে, এটা ব্যবহার করতে হবে। আর নেগেটিভের জন্য নট ব্যবহার করতে হয়। যদি নেগেটিভ প্রয়োজন হয় তাহলে কি, যেমন উড নট, কুড নট, মাইট নট, এই যে উইল নট, ক্যান নট, মে নট, নেগেটিভের জন্য। ওকে, তারপর কি ভার্বের বেস ফর্ম, তাহলে উইলের পরেও ভার্বের বেস ফর্ম, এই উইল, ক্যান, মে এর পরে ভার্বের বেস ফর্ম, উড, কুড, মাইট এরপরেও ভার্বের বেস ফর্ম। আর নেগেটিভের জন্য নট থাকতে পারে। ওকে, উড নট, কুড নট, মাইট নট, উইল নট, ক্যান নট, মে নট। ডান, আশা করি ক্লিয়ার হয়েছে। থার্ড কন্ডিশন কি? ইফ ক্লজ, মানে ইফ যুক্ত এই ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভিতরি, ভার্বটা চিনবা। সাবজেক্ট তো থাকেই, তো হ্যাড প্লাস ভিতরি। সাবজেক্ট থাকবে না থাক, আমরা ভার্ব দেখবো হ্যাড প্লাস ভিতরি। আমরা কি বলতে পারি? হ্যাড প্লাস ভিতরি। তাহলে ইফ যুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট, কিভাবে চিনবো? হ্যাড প্লাস ভিতরি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি, যেভাবে হোক হ্যাড প্লাস ভিতরি থাকলে আমরা সেটা থার্ড কন্ডিশন মনে করব। তারপরে কি, কমার পরে কি বসবে? সাবজেক্ট অর্থের উপর ডিপেন্ড করে, স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। তারপর কি? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। নেগেটিভের জন্য নট যুক্ত করতে পারি। কিন্তু যেহেতু আমরা উইল, ফার্স্ট কন্ডিশনে উইল, সেকেন্ড কন্ডিশনে উড, তাহলে থার্ড কন্ডিশনে আমরা কি দিব? উড হ্যাভ। তবে জেনে রাখবো আমরা কুড হ্যাভ বা মাইট হ্যাভ বসানো যাবে। আর নেগেটিভের জন্য আবার নট যুক্ত করতে হবে যদি নেগেটিভ প্রয়োজন হয়, অর্থের উপর ডিপেন্ড করে। যেমন উড হ্যাভ নট, কুড হ্যাভ নট, মাইট হ্যাভ নট। ওকে, ক্লিয়ার? প্লাস এক্সটেনশন। আচ্ছা, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরে আবার করবা, যদি কারো সমস্যা হয় পরে আবার করে নিবা ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করো। এখন চলো আমি এক্সাম্পলে যাই। যারা তোমরা আমার রাইট ফর্ম ভার্বসের ক্লাসগুলো করেছো, তারা একদম সহজে বুঝতে পারবে এটা। ওকে, কারণ রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে আমি কন্ডিশনাল সম্পর্কে মোটামুটি চেষ্টা করেছি তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, খেয়াল করো, নোট দেখো তো, এখানে খেয়াল করো, এখানে ওই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে কন্ডিশনালে, আমি তো বলে দিয়েছি তোমাদের মোটামুটি। এবার দেখো নোট, ইফ বা অ্যাজ ইফ বা অ্যাজ দো এবং উইশ এর পর বি ভার্ব থাকলে পাস্ট টেন্সে কখনোই ওয়াজ বসে না, সর্বদা ওয়ার বসে। ওকে, ওয়ার বসে। যদি আমরা বি ভার্ব বসাই, এটাও রাইট ফর্ম ভার্বসের মধ্যে আমি এটাও ক্লিয়ার করে দিয়েছিলাম। ওকে, কন্ডিশনালে বা তোমাদের অ্যাজ ইফ অ্যাজ দো এই জায়গায় বুঝিয়ে দিয়েছিলাম। অ্যাজ ইফ অ্যাজ দো কোথায় কি? অ্যাজ ইফ অ্যাজ দো বা উইশ এর পরে যখন তোমার কি আসে, কোনো বি ভার্ব আসে, যদি সেটা ভি2 হয় তাহলে বি ভার্ব সবসময় ওয়ার বসে, ওয়াজ বসে না। এটা আগে ক্লিয়ার করে দিয়েছিলাম। আচ্ছা, খেয়াল করো, এখন যে আমরা বিষয়টা বলতেছি কন্ডিশনাল। 339 নাম্বার এক্সাম্পল দেখো, ভালো করে খেয়াল করো। The condition of Mitu's father was not well. The condition মানে অবস্থা, of Mitu's father মানে মিতুর বাবার অবস্থা, was not well ভালো ছিল না। তাহলে the condition of Mitu's father, মিতুর বাবার অবস্থা was not well ভালো ছিল না। এবার দেখো আমরা কি পেয়েছি? যে গ্যাপ, এই যে গ্যাপ, শূন্যস্থান। শূন্যস্থান আগে দেখো কি আছে? ইফ। ইফ মানে কি? ইফ বা আনলেস থাকলে আমরা কন্ডিশনাল ব্যবহার করব। তাহলে এই যে ইফ ক্লজটা, এবার খেয়াল করব, ইফ ক্লজটা এই যে সাবজেক্ট আছে, ভার্বটা কোন টেন্স? দেখো তো ভার্বটা কয় নাম্বার রূপ? ভার্ব কিন্তু এখানে নো এর পাস্ট টেন্স ভি2 আছে। নো এর ভি2 হলো মানে নো, নিউ, নন। যে নিউ আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সেকেন্ড কন্ডিশন। তাহলে ইফ আই নিউ, যদি আমি জানতাম, হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। আচ্ছা, এই হিজ মানে কি বলতো? এই হিজ বলতে কেন মিতুর, এই যে মিতুস ফাদার, এই ফাদার কথা বলছে হিজ। তাহলে এখন আমি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফিল আপ করবো, কমপ্লিট করবো। তাহলে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এই দেখো ইফ ক্লজটা প্রথমে বসলে এই যে কমা বসে। এবার এখানে কি করব? আমি সাবজেক্ট নিব, তারপর কি আগে যেহেতু আছে ভি2, তাহলে পরে কি বসবে বলো? ভি2 থাকলে কি বসবে? উড প্লাস ভার্বের বেস ফর্ম, মানে সেকেন্ড কন্ডিশন আছে এটা। ইফ ক্লজটা ভি2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে সেকেন্ড কন্ডিশন। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম, তাহলে কি ব্যবহার করতে পারি? সবাই একটু লিখো তো দেখি সবাই।
যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম তাহলে কি বলতে পারি, কি বলতে পারি, যেহেতু সেকেন্ড কন্ডিশন তাহলে কি বলতে পারি, বলো বলো সবাই আমার সাথে লিখো দেখি, আই, সবাই লিখো আই, যেহেতু V2 তাহলে V2 সেকেন্ড কন্ডিশন কি বসবে, আমরা বলেছিলাম উড ব্যবহার করব, উড, আই উড, এবার কি হবে বলো বলো, লিখো সবাই, আই উড কল, আমি কল করতাম, যেহেতু মিতুর বাবা কি, মিতুর বাবার কন্ডিশন ভালো ছিল না, তাহলে আই উড কল, কাকে বলো তো, মিতুর বাবাকে, তাহলে হিম বলতে পারি যেহেতু তার বাবা ছেলে, তাহলে হিম, আই উড কল হিম। ক্লিয়ার, শেষ। এখন তুমি অর্থের উপর ডিপেন্ড করে তোমার মতো ব্যবহার করতে পারবে, কোনো টেনশন নাই। তাহলে দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতুর বাবার অবস্থা ভালো ছিল না, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, ইফ ক্লজটা V2 সেকেন্ড কন্ডিশন, তাহলে কি আই উড কল হিম, আই উড কল হিম, তাহলে আমি তাকে কল করতাম। ক্লিয়ার, অথবা এটা বলতে পারি আই উড হেল্প হিম, আমি তাকে হেল্প করতাম। ক্লিয়ার, যেভাবে পারো নো প্রবলেম। তবে খেয়াল করবা এই যে উডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থের উপর ডিপেন্ড করে, এটা যেন ঠিক থাকে, তারপর এক্সটেনশন, ভালো করে খেয়াল করে বুঝে শুনে বসাবা, দেখবা তুমি ইনশাআল্লাহ পেরে গিয়েছো। আচ্ছা, এবার দেখো ইফ ক্লজটা, এ ম্যান শোজ গুড সিডস, এবার দেখো এরপরে কিন্তু আর কিছু বলা নাই, আগে পরে আর কিছু নাই, শুধু এইটুকু আছে। তাহলে ইফ দেখবা আগে পরে কোন বিষয়ের কথা বলা আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু বসাইতে হবে অর্থ, ঠিক আছে? দেখো স্ট্রাকচার বসাইতে হবে, মানে তোমার কমপ্লিট করতে হবে। ইফ ক্লজটা, এ ম্যান শোজ কি বলতো, শো কি প্রেজেন্ট ফর্ম, আর এখানে এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এ যুক্ত করা হয়েছে, শো সাথে এস, শোজ। ইফ এ ম্যান শোজ, যদি একজন মানুষ ফলায় গুড সিডস, মানে কি ভালো বীজ বপন করে, ভালো বীজ ফলায়, তাহলে কি হবে, কি বলতে পারি, ইফ যদি এ ম্যান একজন ব্যক্তি শোজ গুড সিডস ভালো বীজ ফলায়, তাহলে কি পাবে সে, দেখো ইফ ক্লজটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ভার্ব অন আছে, ফার্স্ট কন্ডিশন, তাহলে কি বলতে পারি, ইফ এ ম্যান শোজ, যদি একজন মানুষ বপন করে গুড সিডস মানে ভালো বীজ বপন করে, তাহলে কি বলতে পারি, এ ম্যান, যেহেতু বলতেছে এ ম্যান, তাহলে এ ম্যান ছেলে, আমরা এখানে প্রোনাউন ইউজ করতে পারি সাবজেক্ট হি, যেহেতু এটা ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট, তাহলে এখানে আমরা কি বলতে পারি, উইল ব্যবহার করতে পারি। ওকে, যেহেতু ফার্স্ট কন্ডিশন হি উইল। এখন কি বলতে পারি, যদি একজন মানুষ কি করতে পারে, একটি ভালো বীজ বপন করে, ভালো বীজ বপন করে, হি উইল কি বলতে পারি, হি উইল রিপ এ গুড হারভেস্ট, হি উইল রিপ মানে সে কাটবে, রিপ মানে কাটা, ওকে, আর ই এ পি রিপ, তাহলে কি হি উইল রিপ এ গুড হারভেস্ট, হারভেস্ট মানে কি ফসল, তাহলে কি করবে সে একটা ভালো ফসল কাটতে পারবে বা কাটবে। ক্লিয়ার, এইভাবে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ডান, সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আগে টেন্স চিনতে হবে কিন্তু, যে কোন টেন্সে আছে ইফ ক্লজটা, সেই টেন্সে কোন কন্ডিশনালে আছে, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অর্থ আমাদের ফিল আপ করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে একটা দেখি, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি, আমার পর্যাপ্ত টাকা নেই। হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম। দেখো এইবার বলো তো, এটাকে হ্যাড দিয়ে শুরু হয়েছে, মনে রাখো তোমাদের রাইট ফর ভার্ব সেটা আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। দেখো যদি এখানে দেখলাম আমরা ইফ দিয়ে বা আনলেস দিয়ে কন্ডিশনাল হয়, কিন্তু থার্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ প্লাস হ্যাড প্লাস মানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, মানে ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3। সেম ভাবে যদি ইফ না থেকে প্রথমে হ্যাড দিয়ে শুরু হয়, তারপর সাবজেক্ট, তারপর V3, এটাও থার্ড কন্ডিশন হবে। এটাও কি থার্ড কন্ডিশনের স্ট্রাকচার, প্রথমে হ্যাড দিয়ে শুরু, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বে 3, এটাও থার্ড কন্ডিশন। অর্থাৎ ইফ তারপর সাবজেক্ট তারপর হ্যাড প্লাস V3 না থেকে যদি প্রথমে হ্যাড তারপর সাবজেক্ট তারপর V3 থাকে, এটাও কি হবে থার্ড কন্ডিশন। ওকে, আমরা থার্ড কন্ডিশনে রূপান্তর করব এটা, আর থার্ড কন্ডিশন সেই অনুযায়ী আমরা এটাকে কমপ্লিট করব। হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, তাহলে কি বলতে পারি, লেখো তো। এখন বলো এখানে যেহেতু থার্ড কন্ডিশন, তাহলে কি বসবে, আই উড হ্যাভ, কি বলতে পারি, দেখো সাবজেক্ট লিখো, বলছে হ্যাড আই বিন এ রিচ ম্যান, যদি হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, তাহলে কি বলতে পারি, আই দিয়ে আমরা সাবজেক্ট প্রথমে আই, যেহেতু এটা এই যে হ্যাড দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট বিন মানে থার্ড কন্ডিশন, তাহলে কি বসবে,
আমরা উড হ্যাভ বসাই আগে, সাবজেক্ট উড হ্যাভ। আচ্ছা, এবার উড হ্যাভ এর পরে কোন ভার্বটা বসাবো, কি করা বোঝাচ্ছে সেই ভার্বটার ভিতরে বসাবো। ইফ আই এই হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি একজন যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, আই উড হ্যাভ কি বলতে পারি, আই উড হ্যাভ এরপরে ভিতরে বসবে, আই উড হ্যাভ হেল্প কাকে হেল্প করতাম, দা পোর, গরিবদেরকে। আই উড হ্যাভ হেল্প দা পোর, আই উড হ্যাভ হেল্প দা পোর। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? আই উড হ্যাভ হেল্প দা পোর, ডান। এবার দেখো এখানে যা আছে আশা করি তোমরা প্র্যাকটিস করতে পারবা। তোমরা যে কোনো বই থেকে তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবা, নিয়মটা বুঝতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যে টপিকটা প্রয়োজন তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, প্লে লিস্টে ক্লিক করবা, সিরিয়ালি ক্লাসগুলো করে নিতে পারবা, ইনশাআল্লাহ তোমার কোনো টেনশন থাকবে না। ওকে, আচ্ছা আশা করি তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছো, আশা করি সবাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, সামনেই পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হতে পারে, ইয়ার ফাইনাল হতে পারে, টেস্ট পরীক্ষা হতে পারে, এইচএসসি তুমি যে কোনো ব্যাচের হতে পারো। তুমি চাইলেই আমাদের ক্লাসগুলো আরো করে দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আরো ফ্রি ক্লাস করে দেখো, যাচাই করে দেখো। আমাদের পেইড ব্যাচ আছে, স্পেশাল পেইড ব্যাচ। এই পেইড ব্যাচে তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম দায়িত্ব নিয়ে আমি পড়াবো ইনশাআল্লাহ। তোমাকে একটাই রিকোয়েস্ট, জাস্ট তুমি আমার গাইডলাইনটা ফলো করবা। আমি পেইড ব্যাচে তোমাকে যে গাইডটা দিব, যে গাইডলাইনটা করব, তোমাকে ওই গাইডলাইনটাকে অনুসরণ করে পড়াশোনা করতে হবে। তুমি ইংলিশে অবশ্যই ভালো করবা, তুমি ইংলিশে যতই দুর্বল হও কোনো টেনশন করার কিছু নাই, তুমি অবশ্যই ভালো করবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ভর্তি হতে চাও বা কোর্স সম্পর্কে জানতে চাও, আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো বা দেখবা, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে অথবা কল সেন্টারে কল করবে। আচ্ছা, আশা করি সবাই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। সবাই একটু প্লিজ জানাও, সবাই একটু জানাও প্লিজ। আর তোমরা ক্লিয়ার আছে, তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবা, সিরিয়ালি করবা। মনে করো লেকচার 3 করেছো, লেকচার 1 2 করো নাই, তাহলে সমস্যা হয়ে যাবে। লেকচার 1, লেকচার 2, লেকচার 3 সিরিয়ালি ক্লাসগুলো করতে থাকো ইনশাআল্লাহ। আর সবার জন্য সবসময় ইনশাআল্লাহ তোমরা অবশ্যই ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। এই পর্যন্তই।